এখানকার সরকারি আমরা ডিসি অফিস ঘেরাও করব। ওনারা গুরুত্ব দিতে চান না। একজন সংসদ সদস্যের মুখ থেকে বের হওয়া এই কয়েকটি বাক্যই যেন হঠাৎ করে একটি পুরনো রাজনৈতিক ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করে দিয়েছে। কারণ জামাত ইসলামের রাজনীতি নিয়ে সাধারণ মানুষের যে প্রচলিত ধারণা, তার সঙ্গে এই ভাষা এবং রাজনৈতিক ভঙ্গির মিল খুব কম। এতদিন জামায়াতের নেতাদের অনেক ক্ষেত্রেই দেখা গেছে অপেক্ষাকৃত সংযত অবস্থানে থাকতে, প্রশাসনের সঙ্গে বিনয়ী আচরণ করতে কিংবা সংঘাত এড়িয়ে চলতে। কিন্তু মাওলানা আমির হামজার সাম্প্রতিক কর্মকাণ্ড সেই পরিচিত ছবিতে যেন একেবারেই নতুন রং লাগিয়েছে। তার রাজনৈতিক অবস্থান এখন শুধু বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ নেই। রাজপথে সংঘাত, প্রশাসনের সঙ্গে সরাসরি বাকবিতণ্ডা, উন্নয়ন কাজে তাৎক্ষণিক চাপ সৃষ্টি, প্রতিপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, সব মিলিয়ে আমির হামজাকে ঘিরে তৈরি হয়েছে এক ভিন্ন ধরনের রাজনৈতিক আলোচনা। প্রশ্ন তাই একাধিক, এটি কি জামায়াতের সংসদীয় রাজনীতিতে নতুন যুগের সূচনা, নাকি একজন নেতার নিজস্ব রাজনীতির কৌশল যা ভবিষ্যতে দলটির জন্য নেতাদের ওপর আরও প্রভাব ফেলতে পারে? আর প্রতিপক্ষ ও প্রশাসনের সঙ্গে এমন সরাসরি সংঘাত কি শেষ পর্যন্ত আরও বড় রাজনৈতিক উত্তেজনা জন্ম দেবে? ঘটনার সূত্রপাত যে সংঘাতকে ঘিরে, সেটিও কম আলোচিত নয়। জানা যায়, নিজ নির্বাচনী এলাকায় মানুষের সঙ্গে দিনভর কথা বলে তাদের অভিযোগ এবং সমস্যার কথা শোনার পর বাড়ির দিকে ফিরছিলেন সংসদ সদস্য আমির হামজা। পথেই তিনি জানতে পারেন সামনে প্রতিপক্ষ হিসেবে বিএনপি ও গণ অধিকার পরিষদের কর্মী সমর্থকদের অবস্থান রয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে তিনি উত্তেজিত হয়ে সরাসরি সংঘাতে যাওয়ার পরিবর্তে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বা ওসিকে ডেকে এনে এবং নিজের সরকারি নিরাপত্তা নিশ্চিত করেন, এমনটাই বর্ণনা করা হয়েছে ঘটনাটি। অর্থাৎ প্রথম পর্যায়ে তিনি সংঘর্ষ এড়িয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু পরিস্থিতি সেখানে থেমে থাকেনি। অভিযোগ অনুযায়ী ওসির উপস্থিতিতে আমির হামজার গাড়িতে হামলা চালানো হয়। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এতক্ষণ পর্যন্ত সংযত থাকার পরও সরকারি গাড়ি একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর হামলার অভিযোগ সামনে আসায় জামায়াতের নেতাকর্মী এবং স্থানীয় সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় পাল্টাপাল্টি সংঘর্ষ। ঘটনায় জামায়াতের 8 জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে গণ অধিকার পরিষদের 2 জন আহত হওয়ার কথাও সামনে এসেছে। তবে রাজনৈতিক দিক থেকে এই ঘটনার গুরুত্ব শুধু আহতদের সংখ্যা দিয়ে মাপা যাচ্ছে না, কারণ সংঘর্ষের মধ্যে দিয়ে আমির হামজা যে বার্তাটি দিয়েছে সেটি এখন আলোচনার কেন্দ্রে। তার সমর্থকদের ভাষ্য, দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে যে ধৈর্যশীল ও সংঘাত এড়ানোর ভাবমূর্তি যুক্ত ছিল, আমির হামজা সেখানে একটি নতুন অবস্থান তৈরি করেছেন। তাদের মতে আক্রমণের মুখে নীরব থাকার বদলে আইন এবং রাজনৈতিকভাবে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলার পথ তিনি দেখিয়েছেন। সংঘর্ষের পরও ঘটনাটি থেমে থাকেনি। বাড়ি ফিরে আমির হামজা পুরো ঘটনার ব্যাখ্যা দিয়েছেন, একটি ভিডিও বার্তা দেন। সেখানে তিনি সাধারণ মানুষের সামনে ঘটানো নিজের বক্তব্য তুলে ধরেছেন। এরপর রাত নামার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও নতুন মোড় নেয়। কর্মী সমর্থকদের সঙ্গে তিনি থানায় যান এবং হামলার সঙ্গে জড়িত বলে যাদের শনাক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা করেন। তার সমর্থকদের কাছে এই পদক্ষেপ ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ তাদের মতে রাজপথের কোনো ঘটনার পর শুধু রাজনৈতিক বক্তব্য না দিয়ে সরাসরি আইন প্রক্রিয়ায় যাওয়ার যে কৌশল, সেটি তার আমির হামজার কর্মকাণ্ডকে দেখতে পাচ্ছেন। তবে আমির হামজাকে নিয়ে শুধুমাত্র সংঘর্ষ কিংবা প্রতিপক্ষের মোকাবেলার মধ্যে সীমাবদ্ধ নয়, তার সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের আরও একটি দিকও অনেক বেশি আলোচনায় এসেছে। স্থানীয় উন্নয়ন কাজে প্রশাসনের উপর সরাসরি চাপ সৃষ্টি করা, একটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মাঠে জলাবদ্ধতা দেখতে পাওয়ার ঘটনাটি এর উদাহরণ হিসেবেই নেমে এসেছে, যেখানে অনেক জনপ্রতিনিধি সমস্যাটি শুনে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলে দায়িত্ব শেষ করেন। সেখানে আমির হামজা ঘটনাস্থল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন এবং দ্রুত সমস্যা সমাধানের জন্য সময়সীমাও নির্ধারণ করে দেন। তারপরও থেমে থাকেনি। কোনো রাস্তার নির্মাণ কাজে ত্রুটি বা ভাঙাচোরা অবস্থা চোখে পড়লে গাড়ি থামিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীকে ফোন করার ঘটনাও তার সাম্প্রতিক কার্যক্রমে অংশ হিসেবে উল্লেখ করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, যে সমস্যাটি চোখে পড়ছে সেটির সমাধান সঙ্গে সঙ্গে প্রশাসনিক চাপ তৈরি করা। সমর্থকদের কাছে এটিও এখন আমির হামজার রাজনৈতিক স্টাইল। তার ভাষায় তিনি কেবল প্রতিশ্রুতি দিতে চান না, বরং সমস্যা চোখে পড়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জবাব চান। আর এখানে প্রশাসনের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছে নতুন
নতুন আলোচনা। কারণ জামায়াতের নেতাদের প্রশাসনের সঙ্গে আচরণ নিয়ে দীর্ঘদিন ধরেই যে প্রচলিত চিত্র ছিল আমির হামজার আচরণে তা বেশ আলাদা। অতীতে জামায়াতের অনেক সংসদ সদস্য, উপজেলার নির্বাহী কর্মকর্তা কিংবা জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা গেছে। সেই সাক্ষাতের ছবি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। কিন্তু আমির হামজার ক্ষেত্রে চিত্রটি যেন উল্টো। তার বিরুদ্ধে জেলা প্রশাসকের মামলা করার বিষয়টিও আলোচনা এসেছে। প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলে এবং নির্বাচিত প্রতিনিধি হিসেবে নিজের অধিকার নিয়ে অবস্থান নেওয়ার কারণে তিনি প্রশাসনের সঙ্গে এক ধরনের প্রকাশ্যের টানাপোড়েনে জড়িয়েছেন, এমন আলোচনা রাজনৈতিক মহলে রয়েছে। তার বক্তব্যে মূল সুর হলো প্রশাসনিক ক্ষমতার চূড়ান্ত উৎস আমলা নন, জনগণ। আর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদ সদস্য একটি সাংবিধানিক ও রাজনৈতিক ভূমিকা রয়েছে। এই অবস্থান থেকেই তিনি প্রশাসনের সামনে নিজের কর্তব্য প্রতিষ্ঠার চেষ্টা করছেন বলে তার সমর্থকদের দাবি। এই কারণে তার মুখ থেকে শোনা আমার আসনে আমি প্রধানমন্ত্রী বক্তব্যটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই আক্ষরিক অর্থে রাষ্ট্রের প্রধানমন্ত্রী ক্ষমতার দাবি নন, বরং নিজের নির্বাচনী এলাকায় একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে কর্তৃত্ব বা দায়িত্ব প্রতীকী প্রকাশ, এমন ব্যাখ্যা এখন সমর্থকদের কাছে আসছে। তবে রাজনৈতিক প্রতিপক্ষের কাছে এই বক্তব্য অর্থ সম্পূর্ণ ভিন্ন হতে পারে। এখানে তৈরি হচ্ছে মূল উত্তেজনা। একদিকে আমির হামজার সমর্থকরা বলছেন, একজন সংসদ সদস্য যদি নিজের এলাকার মানুষের সমস্যার সমাধানে প্রশাসনের উপর চাপ সৃষ্টি না করে তাহলে তার জনপ্রতিনিধিত্বের অর্থই বাকি। অন্যদিকে তার এই আক্রমণাত্মক রাজনীতির ভাষা কৌশল প্রশাসনের সঙ্গে সংঘাত বাড়িয়ে দিতে পারে কিনা সেই প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিশ্লেষকের জায়গা থেকে বিষয়টি আরো গভীর। আমির হামজার বিরুদ্ধে রাজনৈতিক কিংবা আদর্শিক নানা অভিযোগ থাকতে পারে, তার বিভিন্ন বক্তব্য নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু সাম্প্রতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তিনি যেন এই বিষয়টি স্পষ্টভাবে সামনে এনেছেন। সেটি হলো মাঠের রাজনীতি কিভাবে পরিচালনা করা হয়, তার সমর্থকদের মতে প্রতিপক্ষের চাপের মুখে কিভাবে অবস্থান নিতে হয়, কোন সংঘাতের পরে কিভাবে আইনের পথে যেতে হয় এবং জনগণের দৈনন্দিন সমস্যা সমাধানে কিভাবে প্রশাসনের উপর তাৎক্ষণিক চাপ সৃষ্টি করতে হয়। এসব ক্ষেত্রে তিনি অন্যদের জন্য একটি উদাহরণ তৈরি করেছেন। তাদের কাছে এখানে আমির হামজার রাজনৈতিক গুরুত্বপূর্ণ। তবে প্রশ্ন হলো, এই কৌশল কি শুধু একজন এমপির নিজস্ব রাজনৈতিক ধরন হয়ে থাকবে, নাকি জামাত ইসলামের বৃহত্তর সংসদীয় রাজনীতিতেও এর প্রভাব পড়বে? জামাতের অন্যান্য সংসদ সদস্যরা কি ভবিষ্যতে আরো দৃঢ় অবস্থান নেবেন? প্রশাসনের সঙ্গে সম্পর্কের ধরন কি বদলাবে? জনগণের সমস্যা সমাধানে কি আরো সরাসরি রাজনৈতিক চাপ তৈরি করা হবে? আর প্রতিপক্ষ যদি পাল্টা একই ধরনের শক্ত অবস্থান নেয় তবে সংঘাতের মাত্রা কোথায় গিয়ে দাঁড়াবে? এসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। তবে একটা জিনিস স্পষ্ট, আমির হামজার সাম্প্রতিক কর্মকাণ্ড তাকে জামাতের প্রচলিত রাজনৈতিক ভাবমূর্তির বাইরে একটি আলাদা পরিচিতি দিয়েছে। তার রাজনৈতিক মূল বার্তা যেন তিনটি শব্দে ধরা পড়েছে: কথা কম, কাজ বেশি। শুধু বক্তব্য নয়, প্রয়োজনে তাৎক্ষণিক প্রতিরোধ। এই রাজনৈতিক অবস্থানে কেউ কেউ দেখছেন সাহসী নেতৃত্ব হিসেবে, কেউ দেখছেন অতিরিক্ত আগ্রাসী কৌশল হিসেবে, কেউ বলছেন এটি নতুন বাংলাদেশের রাজনীতির বাস্তবতার প্রতিফলন। আবার কেউ আশঙ্কা করছেন এমন রাজনীতি প্রতিদ্বন্দ্বী দল এবং প্রশাসনের সঙ্গে সংঘাত আরও বাড়িয়ে দিতে পারে। রাজনীতিতে নম্রতা যদি কখনো দুর্বলতা হিসেবে দেখা হয়, তবে আমির হামজার মতো নেতাদের উত্থান সেই ধারণাকে চ্যালেঞ্জ করে। একইভাবে শাহজাহান চৌধুরীর মতো নেতাদের নামও এই নতুন রাজনীতির আলোচনার সামনে এসেছে। প্রশ্ন এখন একটাই, জামাত কি ধীরে ধীরে আরো দৃঢ় হবে, আক্রমণাত্মক এবং মাঠ কেন্দ্রিক রাজনীতির কৌশলের দিকে এগিয়ে যাবে, নাকি আমির হামজার এই অবস্থান তার ব্যক্তিগত রাজনৈতিক স্টাইল হিসেবেই সীমাবদ্ধ থাকবে? এই উত্তর এখন সময় দেবে, কারণ আমির হামজার এই নতুন রাজনৈতিক অধ্যায় হয়তো সবে শুরু হয়েছে। সামনে প্রতিপক্ষের সঙ্গে আরো সংঘাত, প্রশাসনের সঙ্গে আরো টানাপোড়েন কিংবা তার নির্বাচনী এলাকায় আরো বড় রাজনৈতিক চমক অপেক্ষা করছে কিনা সেটি এখন দেখার বিষয়। শেষ পর্যন্ত একজন সংসদ সদস্যর আসল শক্তি কোথায়, প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতা নাকি জনগণের আস্থায়? রাজনীতির মাঠে এই প্রশ্নের উত্তর হয়তো আগামী দিনগুলোতে স্পষ্ট হবে। প্রিয় দর্শক, আমির হামজার এই রাজনৈতিক অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? এটি কি সাহসী নেতৃত্বের নতুন উদাহরণ, নাকি রাজনীতিকে আরো সংঘাতময় করে তোলার ঝুঁকি? আপনার মতামত অবশ্যই মন্তব্যের ঘরে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু রাখুন, যেন বাংলাদেশের রাজনীতির পরবর্তী বড় ঘটনাটি সবার আগে আপনার কাছে পৌঁছয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।